আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি, কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিরও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? দুই, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? তিন, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? চার, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে? আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছেও এবং আরও 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশের হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে, এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বলল? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো, দখলবাজি করো। আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষের কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকেই, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই, নারী কেলেঙ্কারি রয়েছে। আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না, যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা অনেকেই জড়িত, কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে। যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করত। প্রশ্ন হচ্ছে, কেন এই অভ্যুত্থানের নায়কেরা, এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল? খুব সহজ কারণ। কারণটি হচ্ছে, মনে করুন সিপিবি, কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, অথবা বাসদ, জাসদ, অথবা অন্যান্য আরো ছাত্র সংগঠন আছে, এদের তারা কি চাঁদা দাবি করতে যায়? কখনো যায় না। কেন যায় না? তারা জানে
তারা শক্তিমত্তার চর্চা করে না, অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয়? দেয় না। তার কারণ মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে, উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী। এবং তৃণমূলের নেতাকর্মীরাও জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী, তাই তারাও ক্ষমতার অধিকারী। শক্তি মানেই অপকর্মের আধার। তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে। এই শক্তির পরিচয় কিভাবে ঘটলো মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে? এমনি জানতো যে অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতি কেন মানুষের সৃষ্টি হলো? মব ভায়োলেন্সের মাধ্যমে। তারা সব ধরনের মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, বুলডোজার দিয়ে 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। মব হামলার পর যারা আটক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি, সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে। গণমাধ্যমের উপর হামলে পড়েছে, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা। সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা, এমনভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা। সরকারে তাদের প্রতিনিধি রয়েছে, এখন পর্যন্ত দুইজন উপদেষ্টা রয়েছে। সেই দুইজন উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা। এনসিপির নেতা কর্মীরা এটাও তাদের নেতা কর্মীদের সামনে তুলে ধরেছে, তাদের কাছে অঢেল অস্ত্রের সম্ভার রয়েছে এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রোটোকল নিয়ে। সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, র্যাব, এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয়। এবং এই যে তারা পুলিশি প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে, তা কিন্তু নয়। তারা আরো অনেক আগে থেকেই 5 আগস্টের পর থেকে যখন পর্যন্ত এনসিপি গঠন হয়নি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য, রাজনৈতিক দল করার একটি প্রস্তুতির জায়গা থেকে। সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে। এবং 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা, তারা যা বলে তাই হয়। যে কোনো দাবি আদায়ে তাদের বিন্দুমাত্র সময় লাগে না। এবার প্রশ্ন হচ্ছে, এনসিপির অবস্থাও কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো হবে? আমি অনেকটা নিশ্চিত। এটা ইতিহাস বলে, পৃথিবীর বুকে অতি দানবীয়, অতি বিরাটকায় ডাইনোসরও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। এইসব ক্ষমতার প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য, মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমত্তার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে, অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিলুপ্তির মধ্যে চলে যায়। প্রশ্ন হচ্ছে, দায়ী তাহলে কারা? 1 নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ছাত্রদেরকে তার ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে। জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি, এটি তিনি নিজেই জানিয়েছেন। তার নিয়োগকর্তা ছাত্ররা। সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করলো আরো এক দফায়। এবং 2 নম্বর হচ্ছে, এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা ওহী নাজিল করছেন নিজেদেরকে ডিপ স্টেটের খেলোয়াড় হিসেবে। এই ছাত্র থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, হুকুম যাই বলে না কেন তারা দিয়ে আসছে এবং সরকার এবং এই ছাত্ররা
মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায়। আমরা এমনটি চাইনি। বারবার বলি, এই বৈষম্য বিরোধীদের চোখেই এদেশের মানুষের বিশাল একটি অংশ স্বপ্ন দেখতে চেয়েছিল। তাদের সঙ্গে স্রেফ প্রতারণা করা হয়েছে, ভয়ঙ্কর প্রতারণা। এখন এই যে কমিটি বিলুপ্তির বিষয়, এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে? প্রশ্নই ওঠে না। তাদেরকে প্রকাশ্যে যেসব অভিযোগের কথা বললাম, সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে মানুষের সামনে। তাদেরকে সরকারের যেই বিশেষ খেলা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস সাহেব, তার অভিভাবকত্ব ছাড়তে হবে। বিদেশ থেকে যেসব ওহী নাজিল করা হচ্ছে দেশ ধ্বংসের অংশ হিসেবে, তাদের অভিভাবকত্ব ছাড়তে হবে এবং এনসিপির নেতাদের সাধারণ মানুষের কাতারে অবশ্যই নেমে আসতে হবে। সাধারণ মানুষের মতোই তাদেরকে রাজনীতি করতে হবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও লন্ডনে যাচ্ছেন। বিএনপির কি হবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার ফলো আপের জন্য খুব শীঘ্রই যাবেন, এটি সরকারি এবং বিএনপি দলীয় সূত্র থেকে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফিরবার কোনো বার্তা, কোনো খবর নেই। কেন নেই? তারেক রহমান কেন আসতে পারছেন না? এখন তো তিনি মামলা মুক্ত, তাহলে তো দেশে আসার কথা। বাধাটা কোথায়? বাধা আছে সরকারের তরফে, বাধা আছে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে। তাকে আসলে খুব সহসা দেশে আসতে দেওয়া হবে না। এর চেয়ে বড় বাস্তবতা আর নেই। তাকে যে মামলাগুলো থেকে খালাস দেওয়া হয়েছিল, সেই মামলাগুলো সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ আবার আপিলেরও তোড়জোড় শুরু করছে, এমনটাই আলামত পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে তারেক রহমান যে খুব সহসা দেশে ফিরতে পারবেন না, এটি এক প্রকার নিশ্চিত। তারেক রহমান ফিরবার আগে বেগম খালেদা জিয়া আবারও লন্ডনে যাচ্ছেন। এর আগের ধাপে তিনি 4 মাস লন্ডনে ছিলেন। 4 মাসের 1 মাস তিনি হসপিটালে ছিলেন, 3 মাস তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। এরপরে দেশে এসছেন, আবার কয়েক মাস হলো, আবার কয়েক মাস হওয়ার পরে আবার তিনি লন্ডনে যাবার প্রস্তুতি নিচ্ছেন। সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে একটি বড় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক দল। দুটির মধ্যে বিএনপি আওয়ামী লীগ কার্যক্রমে নেই, কার্যক্রম করতে পারছে না, সরকারি বাধা বেসরকারি বাধাই করতে পারছে না। সেই জায়গায় বিএনপি কার্যক্রমে আছে, কিন্তু চরম বিতর্ক নিয়ে আসলে কার্যক্রমে আছে। এই বিতর্ককে আরো বেশি উস্কিয়ে দিচ্ছে বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তারা। বিএনপি যদি এখনো পর্যন্ত এই বিষয়টা উপলব্ধি না করে যে বিএনপিকে আসলে বর্তমান সরকার এবং বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল, যদি জামাতের কথা বলি কিংবা যদি এনসিপির কথা বলি, বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে ইচ্ছুক না বা দেবে না, এই জিনিসটা উপলব্ধি করা উচিত একান্তভাবে বিএনপির বাঁচার জন্য, বিএনপির বেঁচে থাকার জন্য। এবং একই সাথে আমি বলবো যে যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সেখানেও ভালো মন্দ মিলিয়ে আছে, দেশ বাঁচার জন্য হলে বিএনপিকে ঘুরে দাঁড়ানো দরকার। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখছি, অত্যন্ত দুঃখের সাথে দেখছি, বিএনপি এখনো পর্যন্ত ইউনূস সরকারের যত রকমের অবৈধ অন্যায় অপকর্ম আছে, সেই অপকর্মকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, এমনকি সমর্থন পর্যন্ত দিয়ে যাচ্ছে। এই সমর্থন দেওয়াটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে। আমি বলবো যে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর বিপদের মধ্যে বিএনপি, কারণ আওয়ামী লীগ নেই, আসবে, কিন্তু বিএনপি ক্ষমতায় না থেকেই বিতর্কের শীর্ষ অবস্থায় চলে যাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির বাঁচতে হলে এখনই ইউনূস সরকারের সমর্থন প্রত্যাহার করে নিয়ে
সমর্থন প্রত্যাহার বলতে এই অর্থে যে ইউনূস সরকার যেহেতু গত 1 বছরে দেশের কোনো কিছু ঠিকঠাক ভাবে চালাতে পারছে না, দেশকে সামলাতে পারছে না, ইউনূস সরকারের উপর জোর চাপ দেওয়া উচিত যে দ্রুত নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি বেঁচে গেল না, কারণ বিএনপি ক্ষমতায় আসলেও এই মুহূর্তে যারা বিএনপির বিরোধিতা করছে তারা আসলে বিএনপিকে ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা বা সেই রাষ্ট্র পরিচালনা করতে দেবে না। সেই জায়গায় বিএনপি আসলে উভয় সংকটে আছে। আজকে যদি নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসে তাতেও সংকট, আবার যদি বিএনপি, জামাত বা এনসিপি তারা মিলিয়ে এবং ছোট ছোট দলগুলো আনুপাতিক নির্বাচনের একটা কথা হচ্ছে, সেই আনুপাতিক নির্বাচন নিয়ে তারা একটা জোটগতভাবে সরকার গঠন করলো, ধরে নিলাম বিএনপি বিরোধী দলে গেল, আওয়ামী লীগ নেই, আসতেও পারলো না। আর আওয়ামী লীগ আসলে আমার ধারণা যে বিতর্কিত কোনো নির্বাচন, একতরফা কোনো নির্বাচনে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেও না। সেই ক্ষেত্রে যেটি হবে যে বিএনপি বিরোধী দল থেকে আবার সরকারি দলে বা ক্ষমতায় আসা বিএনপির জন্য অনেক কঠিন হবে। ততদিনে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। আর এই যে জামাত, এনসিপি বা এই যে ছোট ছোট দলগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এখন যেভাবে আছে, এখন যেভাবে ক্ষমতা ভোগ করছে, তারাও অন্ততপক্ষে মেরে পিটে যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা একটা করবে। কিন্তু আলটিমেটলি সবকিছু পারিপার্শ্বিক অবস্থা যেভাবে ঘোলাটে হচ্ছে তাতে তাদেরও ক্ষমতা দীর্ঘায়িত করা বা নির্বাচন হয়ে একটা 5 বছর মেয়াদের জন্য নির্বাচন হয়, সেই 5 বছর মেয়াদ পূরণ করাটাও খুব কঠিন। সেই জায়গা থেকে একটা সব দিকে বাংলাদেশে একটা গোজামিলে অবস্থা তৈরি হয়ে গেছে। আজকে বিএনপি ক্ষমতায় আসলেও সেই বিএনপিকে ক্ষমতায় থাকতে দেবে না ওই ছোটখাটো রাজনৈতিক দলগুলো। আর বিএনপি যদি বিরোধী দলে থাকে আর তারা যদি ক্ষমতায় থাকে, বিএনপি একাই আসলে পেরে উঠবে না। তখন বিএনপির একমাত্র উপায় আছে আওয়ামী লীগকে সাথে নিয়ে একসাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং এখনো বিএনপির বাঁচতে হলে আওয়ামী লীগের সাথে, আমি এর আগে বলেছি আবারও বলছি, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েট করে বেঁচে থাকা। এবং বেঁচে থেকে আমি এর আগে বলেছি, আবারও বলতে চাইছি যে আওয়ামী লীগের সাথে সমঝোতা ছাড়া বিএনপি কোনোভাবে সফল হবে না। এমনকি বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রেও সফল হবে না। ক্ষমতায় গিয়ে ক্ষমতা টিকিয়ে থাকতে হলেও আওয়ামী লীগকে মাঠে রাখতে হবে। বিএনপি আজও যদি এটি উপলব্ধি না করে, সবচেয়ে বিপদে আছে আসলে বিএনপি। আমি বারবার বলছি, আবারও বলছি যে বিএনপি বিরোধী দলে গেল, ওই দলগুলো ক্ষমতা এলো, ওই দলগুলোর বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেও ওই দলগুলোকে সরাতে পারবে না। সেই আন্দোলনটাও করতে হবে আওয়ামী লীগকে নিয়ে। অর্থাৎ প্রধান যে রাজনৈতিক দল দুটো, বিএনপি এবং আওয়ামী লীগ, এই মুহূর্তে বাংলাদেশের উত্তরণগুলি একটা কাঙ্ক্ষিত জায়গায়, মানে আমরা যেটি চাই কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে হলে আওয়ামী লীগ এবং বিএনপির সমঝোতা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বিএনপি নেতৃত্ব আজও সেটি বুঝছে না। আজও বলছে যে আমরা ইউনূস আপনার সঙ্গে আছি, আজও বলছি যে আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের মধ্যে বাকবিতণ্ডা থাকতে পারে, কিন্তু আমরা আওয়ামী লীগ ফেরার প্রশ্নে আপোষহীন। এই আপোষহীনতার জায়গায় বিএনপির অস্তিত্ব আসলে দিনকে দিন বিলীন হয়ে যাবে। বিএনপির এটা একান্তভাবে বোঝা উচিত। এই বোঝাটা যতক্ষণে না বুঝবে বিএনপি বলতে পারেন এই মুহূর্তে বিএনপি ধ্বংসের রাস্তায় আছে। আসলে এই রাস্তা থেকে পৌঁছাতে একটা অতল তলে হারিয়ে যাবে, অতল গহ্বরে হারিয়ে যাবে। আওয়ামী লীগ আজ হোক আর 2 দিন পরে হোক, আওয়ামী লীগ অবশ্যই আসবে। আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে আসলে পারবে না। সেই জায়গা থেকে বিএনপি আসলে বিপদে। বিএনপি আসলে শুধু বিপদ বললে ভুল হবে, বিএনপি মহা বিপদে। যার কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না, খালেদা জিয়া আবারও বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। তিনি ঠিক কতদিনের জন্য যাচ্ছেন, কিংবা তিনি বলে এর আগে এসছেন, আবারও আসতে পারবেন কিনা, বা তিনি আসতে হয়তো পারতে পারেন। কিন্তু তারেক রহমান যে সহসা দেশে আসতে পারছেন না, এটি মনে আলামতে বলছে। এই আশার প্রেক্ষাপট তৈরি করতে হলেও বিএনপির এই সরকারের সাথে সমর্থন ছিন্ন করে বেরিয়ে আসতে হবে, আন্দোলনে নামতে হবে, এবং সেই আন্দোলনে আওয়ামী লীগকে পাশে নিতে হবে। না হলে বিএনপি বাঁচবে না,
বাংলাদেশও বাঁচবে না। বাংলাদেশ এক অশুভ শক্তির কবলে ইতিমধ্যেই আছে, আরো গভীর কবলে গভীর গহ্বরে ঢুকে যাবে। এখন বিএনপি কি করবে, বিএনপি কি করা উচিত? বিএনপি আমাদের মতো মানুষের থেকেও অনেক ঝামঝাম বুদ্ধিজীবী মানুষ বিএনপিতে আছেন। অনেকে হয়তো বিএনপি পন্থী বলবেন যে আপনার থেকে অনেক বোঝার মানুষ আছে, হয়তো কমেন্টে এসে বলতেও পারেন। কিন্তু তারপরে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনারা কিসের হাতে পড়েছেন। এ থেকে উদ্ধার পেতে হলে বড় দল আওয়ামী লীগ, বড় দল আপনারা একসাথে উদ্ধার পেতে হবে, এবং একসাথে আওয়ামী লীগ বিএনপি উদ্ধার পাবে, একই সাথে বাংলাদেশ উদ্ধার পাবে। এই বিষয়টা বিএনপি যত দ্রুত বুঝবে তত বাংলাদেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, অশুভ শক্তি পিছু হটবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।